তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই চিত্রটা দেখো। তাহলে হাইড্রার জনন যে পদ্ধতি এবং মিথজীবিত আমরা ইতিমধ্যেই পড়েছি। তো হাইড্রার যে জনন পদ্ধতি সেটা সম্পর্কে আজকে জানবো। তো প্রথমে জানতে হবে যে জনন কাকে বলে। নতুন প্রজননক্ষম বা জননক্ষম বংশধর সৃষ্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কি জনন বলা হয়। এবং জননের মাধ্যমে কি করছে, যে প্রজাতির ধারা যেন বিলুপ্ত না হয় সেই কাজটা কিন্তু এই জনন প্রক্রিয়ার মাধ্যমেই ঘটছে। তো হাইড্রাতে অযৌন এবং যৌন উভয় ধরনের প্রজনন প্রক্রিয়াটা দেখা যায়। তো অযৌন জনন পদ্ধতি আবার দেখি, যে একটি হচ্ছে মুকুলোদ্গম, আরেকটি হচ্ছে বিভাজন। দুইটা পদ্ধতির নাম কি? একটি হচ্ছে মুকুলোদ্গম, আরেকটির নাম হচ্ছে কি বিভাজন। হ্যাঁ, তো মুকুলোদ্গম সম্পর্কে একটু বলেনি, যে প্রকৃতিতে যে সময় খাবারের পরিমাণ বেশি থাকে। তো প্রকৃতিতে খাবারের পরিমাণ বেশি থাকে কোন সময়? হ্যাঁ, গ্রীষ্মকালে। হ্যাঁ, গ্রীষ্মকালে প্রকৃতিতে অনেক বেশি খাবার থাকে। তো গ্রীষ্মকালে সাধারণত হাইড্রার যে মুকুলোদ্গম, এই মুকুলোদ্গম পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তারটা ঘটে থাকে। আর মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার যে অযৌন জনন পদ্ধতি, তার হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর বিভাজন হচ্ছে, এটা হচ্ছে অযৌন জনন, তবে এটি হচ্ছে অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া, কেননা দুর্ঘটনাজনিত কারণে এই বিভাজন প্রক্রিয়াটা কিন্তু হাইড্রাই ঘটে থাকে। আর যেটা মুকুলোদ্গম, এটা হচ্ছে স্বাভাবিক একটি, এটা কোনো দুর্ঘটনাজনিত কারণে না, এটা হচ্ছে ন্যাচারালি ঘটে থাকে। এবং কোন সময় বললাম? যে সময় প্রকৃতিতে খাবারের পরিমাণ বেশি থাকে সেই সময়। তো এই যে এই পদ্ধতি, এইটা হচ্ছে কি মুকুলোদ্গম পদ্ধতি। আর এই বিভাজনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অস্বাভাবিক অযৌন জনন পদ্ধতি। তো এখন আমরা ডিটেল জিনিসগুলি জানি। মুকুলোদ্গম, মুকুল, এই যে গাছে যেমন শাখা প্রশাখা ডালপালা হয়, এরকম কি হয় হাইড্রার দেহের যে পদচাকতি আছে, সেই পদচাকতির উপরে অথবা হাইপোস্টামের নিচে যে মধ্যাংশ রয়েছে হাইড্রার দেহের। আচ্ছা, হয়তোবা নেটের প্রবলেমের জন্য, আমি দেখছি কি করা যায়। স্যার কথা না বেঁধে বেঁধে আসছে, শোনা যাচ্ছে না। কথা না মানে ক্লিয়ার হচ্ছে না, আটকে আটকে আসছে। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও, প্রবলেমটা সলভ করা যায় কিনা, একটু অপেক্ষা করো। এখন কি শুনতে পাচ্ছো? এখন কথা শুনতে পাচ্ছো? এখন আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? কথা কেটে গেছে। এখন শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ না? আচ্ছা, দেখি, যদি অসুবিধা হয় আমাকে আবার বলো। কথা কেটে কেটে আসছে। স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করি। তো প্রথমে কি হয় দেখো, হাইড্রার যে পদতল আছে, সেই পদতলের উপরের যে অংশ অথবা দেহকাণ্ড যে আছে, ঠিক তার মাঝের অংশের ইন্টারস্টিশিয়াল কোষ কি হয়, দ্রুত বিভাজিত হয়। দ্রুত বিভাজিত হয়ে কি তৈরি করে, যে দেহে ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে। এই স্ফীত অংশ পরবর্তীতে কি হয় দেখো, এই যে নলাকৃতি ধারণ করে। দ্বিতীয় চিত্রটা দেখো, যে মাতৃহাইড্রার দেহে ক্ষুদ্র স্ফীত অংশ সৃষ্টি করছে এবং নলাকৃতির অংশটা সৃষ্টি করছে। দেখো প্রথমে একটা, হ্যাঁ
স্লাইড দেখা যাচ্ছে না নেটওয়ার্কের প্রবলেমের জন্য তোমাদের। এই আস্তে দেখি, দাঁড়াও আবার কি ঘটনা ঘটলো। বিপদ। আমি তো দেখলাম মানে স্টপ শেয়ারিং দিলে ভুলে হয়েছে এটা। এখন কি দেখতে পাচ্ছ? ওকে ওকে, এখন দেখতে পাচ্ছ না? ওকে, তো প্রথমে কি হচ্ছে, স্ফীত যে অংশটা দেখো, স্ফীত অংশটি ধীরে ধীরে মুকুলে পরিণত হয়। প্রথমে দেখো যে পদচাকতির উপরে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজন ঘটলো, বিভাজন ঘটে একটা স্ফীত অংশ তৈরি করে, এবং পরবর্তীতে দেখো দ্বিতীয় যে ছবিটা, এখানে খেয়াল করো, এই স্ফীত অংশটি ধীরে ধীরে মুকুলে পরিণত হয়ে গেছে, এবং মাতৃ যে হাইডা ছিল, সেই মাতৃ হাইডার যে সিলেন্টেরন ছিল, হাইডার দেহের ভিতর যে গহ্বর থাকে, সেই গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। তো মাতৃ হাইডার সিলেন্টেরন, এই যে অপত্য যে মুকুলটি তৈরি হলো, এই মুকুলের মধ্যে কি হয়, স্থানান্তরিত হয়। এরপরে কি হয়, যে অপত্য যে হাইড্রাটা সৃষ্টি হলো বা যে মুকুলটি সৃষ্টি হলো, সেই মুকুলে কোর্সিকা, তারপরে হাইপোস্টাম, তারপরে মুখছিদ্র, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ হাইড্রার যে সকল অংশগুলি থাকার দরকার, সেই অংশগুলি সৃষ্টি হয়। সেই অংশগুলি কিভাবে সৃষ্টি হয়, মাতৃ হাইড্রা থেকে কি করে, এই অপত্য বা শিশু হাইড্রাটি মানে পুষ্টি গ্রহণ করে, মাতৃ হাইড্রা দেহ থেকে কি করে, পুষ্টি গ্রহণ করার মাধ্যমে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি করে, কোর্সিকা, তারপরে হাইপোস্টাম, তারপরে দেহকাণ্ড, এই অংশগুলি সৃষ্টি করে। এরপরে দেখো যে জায়গায় মাতৃ হাইডার সাথে অপত্য হাইডার সংযুক্ত থাকে, সেই সংযোগ স্থানে কি হয়, একটা খাঁজ তৈরি হয়, এবং সব শেষে কি হয়, এই খাঁজ বরাবর অপত্য বা শিশু যে হাইড্রা, সেই শিশু হাইড্রাটি বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে কি তৈরি করে, নতুন একটা হাইড্রার সৃষ্টি হয় এবং স্বাধীনভাবে বিচরণ করে। এইটাই হলো মুকুলোদ্গম। মুকুলোদ্গম হচ্ছে মুকুল তৈরির মাধ্যমে নতুন যে হাইড্রার সৃষ্টি হচ্ছে, সেই পদ্ধতিকেই বলা হচ্ছে মুকুলোদ্গম। তো এখানে দেখো আরেকটি চিত্র আমি বই থেকে যদি দেখাই, ক নাম্বার চিত্রে দেখো কুড়ি তৈরি হলো। কুড়ি কিভাবে তৈরি হয়, ইন্টারস্টিশিয়াল কোষের বিভাজনের মাধ্যমে। এরপরে কি হলো, সেই কুড়িটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি তৈরি করে, নলাকৃতি অংশ তৈরি করে, এবং সেখানে কোর্সিকা এবং হাইপোস্টোম, মানে সেই হাইপোস্টোম গঠন শুরু করে। 3 নম্বরে গিয়ে কি হলো, যে কোর্সিকা, তারপরে হাইপোস্টোম যখন বৃদ্ধি শেষ হয়ে গেল, একই সাথে মাতৃদেহের যে সিলেন্টেরন, সেটা অপত্য বা কুড়ি যে হাইড্রা, সে তার দেহে স্থানান্তরিত হলো। স্থানান্তরিত যখন হয়ে গেল, এরপর একটি খাঁজ তৈরি হয় সংযোগ স্থলে, দুই মাতৃ হাইডার অপত্য হাইডার সংযোগ স্থলে খাঁজ তৈরি হয়, এবং খাঁজ বরাবর কি হয়, অপত্য হাইড্রাটি বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে নতুন হাইডার সৃষ্টি হচ্ছে। এরপরে বিভাজনের, যেটা আমরা শুরুতেই বললাম, বিভাজন হচ্ছে হাইডার অস্বাভাবিক অযৌন জনন প্রক্রিয়া। এটা হচ্ছে মাতৃ হাইডা, যে হাইড্রাটি বিভাজিত হয় সেই হাইড্রাকে বলা হচ্ছে মাতৃ হাইড্রা। তো দেখো এই যে মাতৃ হাইড্রা, এই মাতৃ হাইড্রা বিভাজন কিন্তু দুই ভাবে ঘটতে পারে। দেখো মাঝখান বরাবর কি হচ্ছে, বিভাজিত হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে কি করছে, একটা থেকে দেখো দুইটা অংশ তৈরি হয়ে গেছে, এবং পরবর্তীতে এই যে দেখো লম্বভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে।
লম্বভাবে যখন দ্বিখণ্ডিত হয়ে গেল এবং ইন্টারস্টিশিয়াল কোষ কি হচ্ছে এখানে দ্রুত বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে যে অংশটি আলাদা হয়ে গেছে, সেই হারিয়ে গেছে সেই অংশটা কি করছে তারা নতুন ভাবে তৈরি করছে, তৈরি করে দ্রুত কি করছে হাইড্রা সৃষ্টি করে ফেলছে। তাহলে দেখো পুনরুৎপত্তি হাইড্রা কিন্তু হয়ে গেল। দেখো প্রথমে একটা মাতৃ হাইড্রা ছিল, সেই মাতৃ হাইড্রা মাঝখান বরাবর লম্বালম্বি ভাবে দুই খণ্ডে বিভক্ত হয়ে গেল। বিভক্ত হয়ে গেলে কি হলো, অর্ধেক অংশ কিন্তু হারিয়ে যাচ্ছে। তো ইন্টারস্টিশিয়াল কোষ কি করছে, এই হারিয়ে যাওয়া অর্ধাংশ দ্রুত আবার রিপেয়ার করে ফেলছে। রিপেয়ার করে দেখো একটা থেকে দুইটা হাইড্রা সৃষ্টি করে ফেলছে। এইটা হচ্ছে হাইড্রার কি বিভাজন প্রক্রিয়া। তো বিভাজন প্রক্রিয়া এই লম্বালম্বি ভাবেও বিভক্ত হতে পারে বা অনুদৈর্ঘ্য বরাবরও বিভাজিত হতে পারে, আবার অনুপ্রস্থ ভাবেও বিভাজিত হতে পারে। তো অনুপ্রস্থটা দেখো, এইটা হচ্ছে কি মাতৃ হাইড্রা। এই যে দেখো মাতৃ হাইড্রা কি হচ্ছে মাঝখান বরাবর কি হলো বিভাজিত হয়ে গেল। বিভাজিত হয়ে দেখো উপরের অংশে কোর্শিকা থাকছে এবং দেহকাণ্ডের অর্ধাংশ থাকছে, আর নিচের অংশে থাকছে কি পদচাকতি, আর উপরে দেখো কোর্শিকাগুলি কিন্তু নাই। তো এই ক্ষেত্রে কি হবে, ইন্টারস্টিশিয়াল কোষ কি হচ্ছে দ্রুত বিভাজিত হয়ে যাবে। বিভাজিত হয়ে দেখো যে অংশটা হারিয়ে গিয়েছিল বিভাজনের কারণে, সেই অংশটা কি করছে এখানে দেখো নতুন ভাবে সৃষ্টি করে ফেলছে। নতুন ভাবে সৃষ্টির মাধ্যমে কি করছে, নতুন ভাবে দুইটা হাইড্রা সৃষ্টি করছে। তো এইগুলি হচ্ছে হাইড্রার অস্বাভাবিক বিভাজন পদ্ধতি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা হাইড্রা। এটা কি বুঝতে পারছো? ওকে, কোনো অসুবিধা নাই। পরীক্ষা তো দেখলাম সব ভালোই করছো, ভেরি গুড। আচ্ছা এখন দেখি নিষেকের মাধ্যমে, আচ্ছা অযৌন জনন কিন্তু আমরা দুই প্রকার শিখে নিলাম। তো নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে কি বলছে, নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে বলো। তোমাদের কথা বুঝতে পারছি না আমি। আচ্ছা একটু অপেক্ষা করো, আবার দেখি। আচ্ছা আমি দেখছি, একটু অপেক্ষা করো। এখন কি শুনতে পাও? আচ্ছা যেটা বলছিলাম, হাইড্রাতে যদি বলা হয় প্রজনন পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। কি কি? কি কি? কি কি পদ্ধতিটা বলেন? হাইড্রার যে প্রজনন পদ্ধতি, একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। আচ্ছা অযৌন জনন পদ্ধতি, অযৌন জনন পদ্ধতি কয় ধরনের? অযৌন জনন পদ্ধতি কয় ধরনের? দুই ধরনের। কি কি? হ্যাঁ সেই দুই ধরনের কি কি বলো? আচ্ছা মুকুল উদ্গম এবং বিভাজন। এই দুইটা পদ্ধতির মধ্যে, এই দুইটা পদ্ধতির মধ্যে স্বাভাবিক কোনটা আর অস্বাভাবিক কোনটা? আমি বলছি অযৌন এবং যৌন যে আচ্ছা মুকুল উদ্গমটা হচ্ছে স্বাভাবিক আর বিভাজনটা হচ্ছে অস্বাভাবিক।
আর বিভাজন অস্বাভাবিক। হ্যাঁ, তো বিভাজন পদ্ধতি যদি বলা হয়, বিভাজন পদ্ধতি কত প্রকার? বিভাজন পদ্ধতি কত প্রকার? দুই প্রকার, একটা অনুদৈর্ঘ্য বরাবর বিভাজন আর একটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর বিভাজন। ঠিক আছে, তো এইগুলি মনে রাখলেই হবে। আচ্ছা একটু দাঁড়াও, বুঝলাম না নেটে এত প্রবলেম হচ্ছে কেন আজকে। এখন কি শুনতে পাচ্ছ? এখন কথা শুনতে পাচ্ছ? এখন কি কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন কি কথা এখন কথা শুনতে পাচ্ছেন? আজকে খুব ডিস্টার্ব করছে নেটে। এখন কি কথা শুনতে পাচ্ছেন? ওকে, এটা যন্ত্রের যন্ত্রণা। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, এখন আমরা জানবো হাইড্রার যে যৌন জনন পদ্ধতি সেটা। ঠিক আছে, তো যৌন জনন পদ্ধতি হচ্ছে কি, এখানে অবশ্যই গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি হবে? গ্যামেট তৈরি হবে। তো দেখো, তো হাইড্রার যে যৌন জনন পদ্ধতি, এই যৌন জনন পদ্ধতির আগে আরো কিছু ঘটনা ঘটে। সেটা হচ্ছে, প্রথমে কি হবে যে হাইড্রায় অস্থায়ী, ঠিক আছে, অস্থায়ী জননাঙ্গ তৈরি হবে, তারপর জনন কোষ তৈরি হবে এবং সবশেষে পরিস্ফুটন ঘটবে। তো যদি আচ্ছা, ক্লাসটা নেটে দিয়ে দেবো, পরে দেখে নিও। আজকে মেবি নেটে প্রবলেম, আমি 3টা নেট চেঞ্জ করলাম এর মধ্যে, তারপরেও কাজ হচ্ছে না। নিষেকের মাধ্যমে জাইগোট সৃষ্টির উদ্দেশ্যে দুটি পরিণত জনন কোষের একীভবন প্রক্রিয়াকে বলা হচ্ছে যৌন জনন। তো যৌন জনন দেখি যে যৌন জনন হচ্ছে 3টি শিরোনামে আলোচনা করা যায়। হাইড্রার যে যৌন জনন রয়েছে 3টি শিরোনামে। প্রথমে কি হবে? অস্থায়ী জননাঙ্গ তৈরি হবে। তো তার আগে বলি যে প্রকৃতিতে যখন খাবারের পরিমাণ কম থাকে, খাবারের যখন অভাব দেখা যায়, তখন হাইড্রা যৌন জনন পদ্ধতির মাধ্যমে বংশবিস্তার করে। তো এখন যদি বলা হয় কোন সময় এই যৌন জনন হবে, একজন বলেন। আমি বলছি যে সময় প্রকৃতিতে খাবারের ঘাটতি থাকে, অভাব থাকে, খাবার বেশি পরিমাণে থাকে না, সেই সময় যৌন জনন ঘটে। তাহলে কোন ঋতুতে? শীতকালে। ভেরি গুড, কে বললেন এটা? তাহলে শীতকালে প্রকৃতিতে খাবারের পরিমাণ কম থাকে, এই জন্য শীতকালে বলতে পারো যে যৌন প্রজনন ঘটে। তো যৌন প্রজনন ঘটার আগে যে ঘটনাগুলি ঘটে, প্রথমে কি হয়? হাইড্রার দেহে অস্থায়ী জননাঙ্গ তৈরি হয়। তো জনন কোষ কয় ধরনের বলেন একজন? জনন কোষ কয় ধরনের? তো 2 ধরনের। আচ্ছা, ভেরি গুড। যদি জনন কোষ 2 ধরনের হয়, তাহলে হাইড্রার দেহে কত ধরনের জননাঙ্গ তৈরি হতে হবে? 2 ধরনের। ভেরি গুড। তাহলে দেখেন, হাইপোস্টোমের নিচে বা দেহের উপরের যে অর্ধাংশ রয়েছে, সেই উপরের
অংশে শুক্রাশয় তৈরি হবে দেখেন, আর নিচের যে অংশটা রয়েছে পদচাকতির উপরে সেখানে ডিম্বাশয় তৈরি হবে। শুক্রাশয় হচ্ছে হাইড্রার পুরুষ প্রজনন অঙ্গ, আর ডিম্বাশয় হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গ। শুক্রাশয়ে তৈরি হয় শুক্রাণু বা পুরুষ জনন কোষ, আর ডিম্বাশয়ে তৈরি হয় ডিম্বাণু বা স্ত্রী জনন কোষ। তো কি কি বললাম দেখো, জননাঙ্গ সৃষ্টি হবে, জনন কোষ তৈরি হবে, এবং সবশেষে কি হবে, নিষেক ঘটবে, এবং নিষেকের পরে পরিস্ফুটন ঘটবে। তাহলে হাইড্রার যৌন প্রজননে এই চারটি বিষয় পর্যায়ক্রমে ঘটতে হবে। তো প্রথমে দেখি হাইড্রার অস্থায়ী শুক্রাশয় সৃষ্টি হবে। এইটা হচ্ছে হাইড্রার একটি শুক্রাশয়ের চিত্র। তো হাইড্রার যে উপরের অর্ধাংশ রয়েছে, সেই উপরের অর্ধাংশের যে ইন্টারস্টিশিয়াল কোষ, বহিঃত্বকের, আবারও বলছি, হাইড্রার উপরের দেহের উপরের অর্ধাংশে হাইপোস্টামের নিচের বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হবে, বিভাজিত হয়ে তৈরি করবে কি, শুক্রাশয়। এবং শুক্রাশয়ের ভিতর ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হবে, বিভাজিত হয়ে সেখানেও তৈরি করবে কি, শুক্রাণু বা জনন কোষ। তো এই শুক্রাণু যে পদ্ধতির মাধ্যমে শুক্রাশয়ের ভিতর যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয়, সেই পদ্ধতিকে বলা হয় কি, স্পারমাটোজেনেসিস। কি বলে? স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাশয়ের ভিতর শুক্রাণু তৈরি হয়। তো এই ক্ষেত্রে কি হয়, যে শুক্রাশয়ের ভিতর কিছু ইন্টারস্টিশিয়াল কোষ জনন মাতৃকোষ হিসেবে কাজ করে। যে কোষটি বিভাজিত হয় সেই কোষকে বলা হয় মাতৃকোষ। তো কিছু ইন্টারস্টিশিয়াল কোষ জনন মাতৃকোষ হিসেবে কাজ করে, অর্থাৎ এই কোষটি মাইটোসিস পদ্ধতির মাধ্যমে কি হয়, বিভাজিত হয়। মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে একটি হতে দুটি, দুটি হতে চারটি, চারটি হতে আটটি, এইভাবে বিভাজিত হয়। বিভাজিত হয়ে অনেকগুলি কোষ তৈরি করে। তো জনন মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হয়ে নতুন যে কোষ সৃষ্টি করে, সেই কোষগুলিকে বলা হয় কি, oocyte। কি বলা হয়? বা উগোনিয়া। সরি ভুল বলছি, এখানে স্পারমাটোগোনিয়া। এবং স্পারমাটোগোনিয়া পরবর্তীতে পুষ্টি পদার্থ সঞ্চয় করে। পুষ্টি পদার্থ সঞ্চয় করে যখন আকারে বড় হয়ে যায়, তখন সেই কোষগুলিকে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট এরপর একবার মাইটোসিস এবং মিওসিস বিভাজনের মাধ্যমে কি হয়, স্পারমাটিড তৈরি করে। এবং এই স্পারমাটিড পরবর্তীতে কি হয়, যে শুক্রাণু বা স্পার্মে পরিণত হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা এরপরে বইটা দেখব। এটা হচ্ছে হাইড্রার অস্থায়ী জননাঙ্গ, যেটাকে বলা হচ্ছে কি, ডিম্বাশয়। এটা হচ্ছে হাইড্রার ডিম্বাশয়ের চিত্র, এবং ডিম্বাশয়ের মধ্যেই কি হয়, ডিম্বাণু তৈরি হয়। তো এখানেও কি হয়, যে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়। তোমরা আসো? আচ্ছা, সবাই যেভাবে চুপ মেরে আছো, আমি তো বুঝতে পারছি না এই লাইন কি কানেক্টেড না ডিসকানেক্টেড। একটু মাঝে মাঝে হ্যাঁ হুঁ করতে হবে, হ্যাঁ, অথবা কোশ্চেন করতে হবে। আচ্ছা, তারপরে কি হয়, যে বহিঃত্বকের যে ইন্টারস্টিশিয়াল কোষ, সেই ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে কি করে, ডিম্বাশয় সৃষ্টি করে। এবং ডিম্বাশয়ের ভিতরের ইন্টারস্টিশিয়াল কোষ আবার কি হয়, জনন মাতৃকোষ হিসেবে কাজ করে। তো যে কোষটি বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হয়, সেই কোষকে বলা হয় জনন মাতৃকোষ। তো এই জনন মাতৃকোষটি কি হয়,
মাইটোসিস বিভাজন ঘটে। বিভাজনের মাধ্যমে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটি এরকম কোষ তৈরি হয়। তো জনন কোষ বিভাজনের মাধ্যমে, ডিম্বাশয়ের জনন কোষ বিভাজনের মাধ্যমে নতুন যে কোষগুলি তৈরি করছে সেইগুলিকে বলা হয় উগোনিয়া। কি বলা হয়? উগোনিয়া। তো এই উগোনিয়া কি করে? পুষ্টি পদার্থ সঞ্চয় করে কি হয়? আকার একটু বড় হয়ে যায়। এই বিষয়টা ডিটেল নবম অধ্যায়ে আছে। তো আকারে বড় হয়ে যায়, বড় হয়ে গেলে তখন সেই বড় আকারের কোষগুলোকে বলা হয় প্রাইমারি উসাইট। কি বলা হয়? প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইটে আবার মাইটোসিস এবং মিয়োসিস বিভাজন ঘটবে। বিভাজনের মাধ্যমে কি তৈরি করবে? কিছু কোষ তৈরি করবে ছোট আকারের, আর কিছু কোষ তৈরি করবে বড় আকারের। তো যেগুলি বড় আকারের কোষ সেইগুলিকে বলা হচ্ছে কি, লাস্ট স্টেজে বলা হচ্ছে উটিড বা ডিম্বাণু। এবং ছোট আকারের যে কোষগুলি তৈরি হয় সেগুলিকে বলা হয় পোলার বডি। তো পোলার বডিগুলি নষ্ট হয়ে যায় এবং একটা মাত্র কি হয় বলো? বড়গুলোকে বলা হচ্ছে উটিড। তুমি তো উসাইড বলা হয় হচ্ছে পুরুষ জনন কোষের ক্ষেত্রে। আমি তো এখন স্ত্রী ডিম্বাশয়ের যেটা ডিম্বাণু তৈরির পদ্ধতি বলছি তুমি। আমি তো পড়াচ্ছি এখন ডিম্বাণু তৈরির পদ্ধতি। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। কয় নাম্বার পেজে বলো? উটিড হবে এটা। শোনো, উটিড যেটা সেটা হচ্ছে ডিম্বাণু তৈরির ক্ষেত্রে, আর তুমি যেটা বলছো এটা হচ্ছে শুক্রাণু তৈরির ক্ষেত্রে। ঠিক আছে? আমি ডিম্বাণুই বলছি, মানে স্যার এখানে একটা লাইন আছে যে এগুলোর মধ্যে কেন্দ্রস্থ একটি কোষ বড় হয়ে উসাইটে পরিণত হয়ে ছোট কোষগুলোকে গলদকরণ করে। স্যার আমি বুঝিনি যে আপনি মানে এই পরের লাইন পড়াচ্ছেন, আমি আগের লাইনে চলে গেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে কি হবে যে শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু তৈরি শেষ। এবার শুক্রাণু এবং ডিম্বাণু একীভূত হবে। একীভূত হওয়াকে বলা হয় কি নিষেক, তাই না? তো এখন দেখো নিষেকটা কি ঘটছে, যে শুক্রাণু পরিণত যখন হয়ে যাবে, তো শুক্রাশয়ের যে নিপল আছে সেটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? তারা পানির মধ্যে চলে আসবে, ঝাঁকে ঝাঁকে পানির মধ্যে এসে কি করবে? তারা সাঁতরাতে থাকবে এবং তারা ডিম্বাণুগুলিকে খুঁজতে থাকবে। তো 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি এই শুক্রাণুগুলি ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারে, তাহলে কি হয়? এই শুক্রাণুগুলি নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এরপরে যখন কি হয় যে ডিম্বাণু চারপাশে অসংখ্য কি হয় শুক্রাণু আসে, কিন্তু একটি মাত্র শুক্রাণু একটি মাত্র ডিম্বাণুকে কি করে? নিষিক্ত করে। ঠিক আছে? নিষেক ক্রিয়া যখন হয়ে যায় তখন কি হবে? নিষেক হয়ে গেলে তখন সেই কোষটাকে কি বলা হয়? জাইগোট। ভেরি গুড, আপনারা তো অনেক ভালো জানেন দেখি। তো জাইগোট, এইবার কি হবে? জাইগোটের বিভাজন ঘটবে। ঠিক আছে? জাইগোটের বিভাজনকে কি বলা হয়? জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। ঠিক আছে? এবার জাইগোট একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এরকম অসংখ্য কোষে পরিণত হয়ে যাবে। কোষে পরিণত হয়ে গিয়ে কি হবে? এইবার দেখো বিভাজন ঘটছে। কিন্তু এই যে 2 নাম্বারটা দেখো ক্লিভেজ ঘটছে। 1 নাম্বার চিত্রে দেখো 1 নাম্বার জাইগোট ছিল, সেই জাইগোট কিন্তু দেখো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ডিম্বাণুটা কি বিভাজিত হয়ে গেছে। বিভাজিত হয়ে দেখো দুইটা নতুন কোষ তৈরি করছে। তাহলে ডিম্বাণুর বা জাইগোটের বিভাজন যদি সম্পূর্ণরূপে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, তাহলে সেই ক্লিভেজকে কি বলা হয়? হলোব্লাস্টিক নাকি মেরোব্লাস্টিক নাকি স্পাইরাল ক্লিভেজ? কি বলা হয়? হলোব্লাস্টিক। তাহলে দেখো যে জাইগোটটা কি হচ্ছে? এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভাজিত হয়ে গেছে। 2 নাম্বার চিত্রে ক্লিভেজ যেখানে লেখা, বিভাজিত হয়ে দেখো দুইটা ব্লাস্টোমেয়ার তৈরি করছে।
তাহলে জাইগোট বিভাজনের মাধ্যমে নতুন যে কোষ তৈরি করে সেই কোষগুলিকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। তো 2 নাম্বার স্টেজে দেখো 2টা ব্লাস্টোমিয়ার তৈরি করছে। এরপরে কি হবে, এই যে ব্লাস্টোমিয়ার গুলো আরো বিভাজিত হবে, বিভাজিত হয়ে দেখবো যে একসারি কোষের সৃষ্টি করছে। ব্লাস্টুলা স্টেজে গিয়ে 3 নাম্বার স্টেজে গিয়ে দেখো সব কোষগুলি যে ব্লাস্টোমিয়ার গুলি, এই ব্লাস্টোমিয়ার গুলি এক প্রান্তে সরে গিয়ে একসারি কোষের সৃষ্টি করছে এবং মাঝখানের অংশ দেখো ফাঁকা হয়ে গেছে। এই যে ফাঁকা যে গহ্বর, এই ফাঁকা গহ্বরকে বলা হচ্ছে কি ব্লাস্টোসিল। কি বলে? হ্যাঁ, ব্লাস্টোসিল। আর ব্লাস্টোসিল দশায় দেখো যে চারপাশে অনেকগুলি কি দেখা যাচ্ছে, ব্লাস্টোমিয়ার। তাহলে যদি বলা হয় ক্লিভেজের ফলে যে কোষগুলি সৃষ্টি হয়, জাইগোটের থেকে যে কোষগুলি তৈরি হয়, সেই কোষগুলিকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। যে কোষগুলি জাইগোট বিভাজনের ফলে যে নতুন কোষ তৈরি হয় সেগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। আর ব্লাস্টোমিয়ার গুলি যখন একটা স্তরে সজ্জিত হয়ে যায়, সজ্জিত হয়ে মাঝখানে ফাঁকা গহ্বর তৈরি করে, সেই গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল। ঠিক আছে? তো এটা ঘটছে কোন দশায়? ব্লাস্টুলা দশায়। এরপরে যে দশাটা আসবে সেই দশাটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রুলা দশা। তো এখানে বলছে প্রাথমিক গ্যাস্ট্রুলা। তো ব্লাস্টুলা গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় দেখো যখন এই গ্যাস্ট্রুলা দশাটা হয় বা গ্যাস্ট্রুলেশন ঘটে, তো ব্লাস্টুলায় কিন্তু এক স্তরই ছিল, ভ্রূণীয় স্তর দেখো এখানে একটা দেখা যাচ্ছে। আর যখন গ্যাস্ট্রুলা দশা হয়ে যাবে, তো এই গ্যাস্ট্রুলেশনের মাধ্যমে দেখো 2টা স্তর তৈরি হচ্ছে। তুমি 5 নাম্বারটা দেখো যে বাইরের দিকে এক সারি কোষ একটা স্তর আর ভিতরের দিকে একটা স্তর। তো বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে এপিডার্মিস, আর ভেতরের দিকে যে কোষের সারি থাকছে এক সারি একটা স্তর সেটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে যদি বলা হয় যে হাইড্রা কোন প্রক্রিয়ার মাধ্যমে দ্বিস্তর বিশিষ্ট গ্যাস্ট্রুলায় পরিণত হয়? গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায়। ঠিক আছে? এবং এই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় কি হচ্ছে, 2টি ভ্রূণীয় স্তর তৈরি হয় এবং এই ভ্রূণীয় স্তরগুলো হতেই পরবর্তীতে হাইড্রায় বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে? তো আরেকটু কথা বলতে হবে যে এই গ্যাস্ট্রুলা দশায় কি হয়, হাইড্রার দেহের চারপাশে কাটার মতো একটা আবরণ তৈরি হয়। দেখছো 5 নাম্বার বা 4 নাম্বারে দেখো যে একেবারে বাহিরের দিকে কাটার মতো দেখতে একটা আবরণ সৃষ্টি করে, যে আবরণকে বলা হয় সিস্ট। এবং এই সিস্ট কি করে, বাহিরের যে প্রতিকূল পরিবেশ সেই প্রতিকূল পরিবেশ থেকে কি করে, হাইড্রাকে রক্ষা করে। এবং এই সিস্টবদ্ধ অবস্থায় কি হয় যে হাইড্রার যে ভ্রূণ, সেই ভ্রূণ কিন্তু যে ভ্রূণের যে পরিস্ফুটন সেটা কিন্তু ঘটতে থাকে। এরপর যখন অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, বিশেষ করে বসন্তকালে কি হয়, এই সিস্ট কিন্তু ভেঙে যায়, সিস্ট বিদীর্ণ হয়ে যায় এবং শিশু যে হাইড্রা, যেটাকে বলা হয় হাইড্রুলা, সেই হাইড্রুলা কি হয়, বাইরে বেরিয়ে আসে এবং পানির মধ্যে সে কি করে, স্বাভাবিক যে জীবনযাপন সেই জীবনযাপনটা শুরু করে। এইটাই ছিল হাইড্রার যে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এখন আমরা যেগুলি বললাম একটু দেখাই, সময় আছে নাকি? 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিটের ভিডিওটা দেখে আমরা শেষ করব। এটা কি দেখতে পাচ্ছ ভিডিওটা? Sexual reproduction. দেখো এতক্ষণ যেগুলি বললাম সেগুলি দেখো। In autumn, gonades develop temporarily from interstitial cell of epidermis, which accumulate to form bulges in the body wall. Hydra is a hermaphrodite species, even though self-fertilization is avoided because it is protenderous, means এইখানে একটা কথা বলা হয়েছে যেটা আমি বলতে ভুলে গেছিলাম। তো হাইড্রার ম্যাক্সিমামই হচ্ছে মেল এবং ফিমেল যে হাইড্রা সেটি হচ্ছে আলাদা, কিন্তু কিছু কিছু হাইড্রা আছে যে হার্মাফ্রোডাইট এখানে বললো যে, অর্থাৎ একটা প্রাণীর মধ্যেই মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান থাকতে পারে। কিন্তু এই যে 2টা রিপ্রোডাক্টিভ অর্গান একই প্রাণীর মধ্যে 2টা কিন্তু একই সাথে বিকশিত হয় না। অর্থাৎ যদি শুক্রাশয়
শুক্রাণু তৈরি করে, তাহলে ডিম্বাশয় ডিম্বাণু তৈরি করতে পারে না। আবার ডিম্বাশয় যদি ডিম্বাণু তৈরি করে, তাহলে শুক্রাশয় শুক্রাণু তৈরি করতে পারে না। এই কারণে হাইড্রা উভলিঙ্গ হওয়া সত্ত্বেও তাদের কিন্তু স্বনিষেক হয় না। কেন হয় না? কারণ একই সাথে দুই ধরনের জননকোষ হাইড্রার দেহে তৈরি হয় না। এটা কিন্তু মনে রাখতে হবে যে হাইড্রাই স্বনিষেক হয় না কেন, এই কোশ্চেনটি আসে পরীক্ষায়। Are mature at different times. Testes. Testes are টেস্টিস conical মানে শুক্রাশয়। of body wall, varying in number from a few to many. They are generally situated near the oral end of body. Testis is formed by cell division of interstitial cells of epidermis. They get covered from outside by a capsule formed of large epidermal cells. Interstitial cells at the base are spermatogonia. They undergo usual spermatogenesis, develop primary spermatocyte, secondary spermatocyte, and spermatid stages, become spermatozoa or sperm. Spermatozoa has a head and a long vibratile. এখানে কিন্তু আমরা শুক্রাণুগুলো দেখতে পাচ্ছি, ওই যে সাদা রঙের মুভমেন্ট যেগুলি By the rupture of testis, এখন কিন্তু বাইরে বের হয়ে আসছে। nipple-like clone. Ovaries. Ovaries develop a little later than testes. These are ovoid structures located near the basal end of the body. Ovary is also formed by the multiplication of interstitial cells, which constitute the primary oogonia. But after some time, one centrally located cell called oocyte becomes larger and amoeboid, with a big nucleus nourished upon its smaller neighboring interstitial cells, which become yolk or reserve food to be used up later while young hydra is still without a mouth to feed. As a result, oocyte increases greatly in size. It undergoes two maturation divisions, resulting in the production of two polar bodies and reduction of chromosomes to haploid number. Mature egg or ovum is a large spherical mass when an egg is ripe by a large base. এবার দেখো মানে নিষেকটা কিভাবে করছে। এই যে এখানে Swim about in water until they দেখো approach ডিম্বাণুর its চারপাশে ovum. কিন্তু অনেকগুলি শুক্রাণু আসছে, কিন্তু একটা মাত্র শুক্রাণু একটা মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। যে দেখো Enters the ovum এখানে নিষেক ঘটলো, and fuses with it. যে This নিষেক process is ঘটছে এখন। called fertilization. And the জাইগোট তৈরি হয়ে গেল। fertilized egg is called zygote. Development. The development of zygote begins soon after the এই যে fertilization. ব্লাস্টোমিয়ার, জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ। ক্লিভেজের ফলে ব্লাস্টোমিয়ার তৈরি হয়ে গেল। আর ওই যে মাঝখানের গহ্বরটা ব্লাস্টোসিল। Cleavage, blastulation, gastrulation, encystation, and hatching. The embryo elongates এবার one end এই যে with a mouth. বাইরে বের হয়ে এসে হাইড্রাটা কি করবে, পূর্ণ জীবনযাপন করবে। তো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, Free larval stage তো in the development. ঠিক আছে, এরপরে মনে হয় তোমাদের অন্য ক্লাসের সময় হয়ে গেছে। তো আগামী দিন আমরা বোর্ড কোশ্চেনগুলি সলভ করব, ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।